আজকে আমার এই ঘটনাটা আমার বাসা রংপুরেই কোনো একটা জায়গার ঘটনা। আমার একজন বড় ভাই আমাকে এই ঘটনাটা পাঠাইছেন, ওনার ফ্রেন্ডের ঘটনা আর কি এটা। তো যে ফ্রেন্ডের ঘটনা, ওই ফ্রেন্ডটার একজন আপুর সাথে অনেকদিন যাবত রিলেশন ছিল, প্রায় 6-7 বছরের রিলেশন ছিল। তো আপুটার এক পর্যায়ে বাসা থেকে বিয়ের চাপ আসতে থেকে, বিয়ের প্রেশার দেয়, যেরকম বিয়ে পর বিয়ের প্রস্তাব আসতে থেকে অনেক ধরনের। তো আপুটা ভাইটাকে বলে যেরকম আমাকে বিয়ের প্রস্তাব আসতেছে। তো ভাইটা করে কি, তাকে অনেক ধরনের আশ্বাস দেয়, আমরা পালিয়ে বিয়ে করবো, এইরকম, তুমি টেনশন নিও না। তো এরকম করতে করতে আপুটার গায়ে হলুদের ডেট চলে আসে, ফ্যামিলি থেকে বিয়ে দিবে, গায়ে হলুদের ডেট চলে আসে। এই সময় ওই ভাইটা করে কি, নাম্বার বন্ধ করে রাখে, আর হচ্ছে ওনার এই ফ্রেন্ডকে, যে ফ্রেন্ডটা ঘটনা বলছে আমাকে, এই ফ্রেন্ডকে দিয়ে ওই আপুটাকে ফোন দিয়ে বলে যে এরকম, যে ও তোমাকে বিয়ে করবে না, ওর ফ্যামিলি তোমাকে মেনে নিবে না, তো এর কারণে এটাই বেটার হয় যে তুমি তোমার ফ্যামিলির পছন্দে বিয়ে করো, ওকে তুমি ভুলে যাও। তো আপুটা ওই সময় থ্রেট দেয় কি, যে আপনি আপনার ফ্রেন্ডকে বলবেন যে ও কোনোদিনও ভালো থাকতে পারবে না, আমাকে এইভাবে ধোকা দিছে, আমি ওকে কোনোদিনও ভালো থাকতে দিব না, আমাকে ও চিট করছে, ওর সারাটা জীবন আমি নষ্ট করে দিব, আমি ওকে মানে তিলে তিলে শেষ করে দিব, ওকে আপনি এটা বলে দিবেন। তো এই ভাইটা বলে দেয়। তো উনি করে কি, লাইটলি নেয় বিষয়টা। তো আপুটা যেদিন ওনার গায়ে হলুদ, 9টার দিকে গায়ে হলুদ ছিল ওনার, উনি করে কি সন্ধ্যা 8টার দিকে ওনার বাসার পিছনে একটা ডোবা ছিল, সেই ডোবাটার মধ্যে একটা বড়ই গাছ ছিল, বড়ই গাছের মধ্যে উনি গলায় দড়ি দেয়। আর উনি ফাঁসি দেওয়ার আগে করে কি, অনেকগুলা বাসার মধ্যে যতগুলো ট্যাবলেট ছিল, এই ট্যাবলেট গুলো উনি খেয়ে নেয়, যাতে মানে ওনাকে কেউ বাঁচাইতে না পারে আর কি, উনি মরবে এরকম। তো উনি ফাঁসি দেয়। তো যথারীতি গায়ে হলুদের সময় বাসার সবাই আসে, ওনাকে খুঁজতে থাকে। তো রুমের মধ্যে ওনাকে পায় না, যে দেখে রুমের মধ্যে না, আশেপাশে খোঁজাখুঁজি করে ফ্রেন্ডদেরকে কল দেয়, তো পায় না কোথাও। তো প্রোগ্রামটা নষ্ট হয়। তো পরের দিন সকালবেলা একজন মুরব্বী ফজর নামাজ পড়ে আসতেছে, আসার সময় দেখে এরকম তার লাশটা এরকম ঝুলে আছে, বড় গাছের মধ্যে এরকম লাশটা ঝুলে আছে। আর তার লাশটা মানে খুবই ভয়ানক একটা রূপ ধারণ করছিল, তার চোখ দুটা পুরা বের হয়ে আসতেছিল, তারপরে তার জিহ্বাটা অনেক দূর বড় হয়ে আসছে, পুরা বডিটা নীল বর্ণ ধারণ করছে, মানে একদম কালো টাইপের নীল, একদম ডিপ নীল বর্ণ ধারণ করছে। আর তার লাশটা যারাই দেখছে তারাই ভয় পেয়েছে, এতটা পরিমাণ ভয়ঙ্কর একটা মানে রূপ ধারণ করছিল, পুরা বডিটা ছিল নীল। আপুটা ছিল অনেক ফর্সা, অনেক সুন্দর দেখতে ছিল, কিন্তু যখন সে মারা গেছে তার বডিটা পুরো বিভৎস একটা আকার ধারণ করছে, জিহ্বা বড়। তো এরকম। তো তার বাবা তার জানাজার জন্য মসজিদে বলে, তো মসজিদের ইমাম মুয়াজ্জিন কেউই রাজি হয় না, যে না, সুইসাইড করার লাশ আমরা হচ্ছে জানাজা পড়াবো না, তো এমনিও জাহান্নামে যাবে, আমাদের ইসলাম ধর্মে তো সুইসাইডটা পুরোপুরি হারাম একটা কাজ, তো আমরা এর জানাজা পড়াইতে পারবো না। তো আবার এর মা বাবা সবাইকে গোসল দেওয়ানোর জন্য এলাকার আশেপাশের মহিলাদেরকে বলতে থাকে যে এরকম গোসল দেবে, কেউ আর লাশের কাছে আসতে চায় না, মানে খুবই ভয় পায়, ভয়ানক একটা আকৃতি করে না, সবাই ভয় পায়। তো এক পর্যায়ে হয় কি, তার লাশ এইভাবেই মানে নানান ধারণ করায় নেই, জানাজাও করা নেই, ওইভাবেই কাপড় কিনে তার আত্মীয় স্বজনরা মিলে গিয়ে কবরস্থানে গিয়ে কবর দেয়। তো তারপরে 2-3 দিন খুবই মানে থমথমে একটা পরিবেশ থাকে ওই এলাকায়। তো তৃতীয় দিন থেকে হয় কি, ওই এলাকার যে রোড লাইট ছিল, ডোবাটার পাশে যে রোড লাইট, ওটা আসলে গলির একটা রাস্তা, পাড়ার গলি, ছোট গলির রাস্তা, সেই রোড লাইটটা কেটে যায়। তো দেখা যায় বিকালে সন্ধ্যা হওয়ার আগে আগে জ্বালায় দেয় রোড লাইট গুলা, যেই সন্ধ্যা হয় 1 ঘন্টার মতো থাকে, তারপর রোড লাইটটা কেটে দেয়। তারপরে এরা ইলেকট্রিসিটি বোর্ডকে জানায় যে এরকম রাস্তার রোড লাইটটা কেটে যাচ্ছে, রোড লাইটটা ফিউজ হয়ে যাচ্ছে, রোড লাইট থাকতেছে না। তো ইলেকট্রিসিটি বোর্ডের লোক আসে, আবার চেঞ্জ করে দেয়। তো এরকম অনেকবার, মানে 6-7 বারের মতো চেঞ্জ হওয়ার পরেও দেখে যে হচ্ছে না, লাইটটা সর্বোচ্চ 1 ঘন্টার মতো চলতেছে, কোনো যান্ত্রিক ত্রুটিও নেই, কিছুই নেই। তারপরে 1 ঘন্টার মতো চলতেছে, তারপরে লাইটটা কেটে যাচ্ছে। তো এক পর্যায়ে ওরা করে কি, পুরো লাইটের সেটটাই চেঞ্জ করে দেয়। তারপরেও যে দেখে যে সর্বোচ্চ 1 ঘন্টা হয়তো জ্বালাই দিল, 1 ঘন্টার মতো জ্বলবে, তারপর কেটে দেয়। তো তারপর থেকে আর ওই রাস্তা আর রোড লাইট জ্বালায় না, ওই একটা রোড লাইট আর জ্বলে না, যে রোড লাইটটা পুরো হচ্ছে আপনার ডোবাটাকে কভার করতো। তো যার কারণে ওই জায়গাটা পুরো অন্ধকারই থেকে যেত। তো ওই রাস্তায় হয়তো কেউ সন্ধ্যা করে আর যাতায়াত করতো না, নর্মালি ভয় পাইতো সবাই। তো একদিন আমাদের এই মানে এলাকার বড় ভাইটার ফ্রেন্ড উনি আসতেছিল ওই ওই রাস্তাটা দিয়ে। তো তখন দেখে কি উনি, যে ওইখানে মানে কান্নার আওয়াজ আসতেছে, গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। তো উনি মানে খুবই ভয় পায়।
তো তারপরে এই ঘটনাটা শেয়ার করে সবাইকে। তারপর আবার মানে কিছুদিন পর আবার আরেকজন যাচ্ছিল ওই রাস্তাটা দিয়ে, সন্ধ্যা করে দেখে হাসির আওয়াজ আসতেছে। আবার মাঝে মাঝে কেউ হয়তো যাচ্ছে রিক্সা দিয়ে, দেখতেছে হচ্ছে আপনার মানে ঝুলে আছে, বডিটা ঝুলে আছে, পা গুলা নড়তেছে, এইরকম যে দেখতেছে। হঠাৎ করে চোখ গেছে ওইদিকে, দেখতেছে গাছের মধ্যে বডিটা ঝুলে আছে, হাসি মানে ওইভাবে গলায় দড়িতে অবস্থা, বডিটা ঝুলে আছে, পা নড়তেছে। তো এইরকম মানে এই প্রবলেমটা অনেকেই দেখে, এলাকার অনেক মানুষ এটা ফেস করে যে হ্যাঁ দেখতেছে যে এরকম কান্নার আওয়াজ আসতেছে, বডি ঝুলে আছে, এগুলো দেখে। তো আপুটা যেই বাসাটায় থাকতো, যে রুমটা ওনার থাকতো, ওনার বাবা মা দেখতে কি প্রত্যেক দিন ওনার হচ্ছে রাতের বেলা সবাই ঘুমানোর পরে ওই আপুটার রুম থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে, কখনো হাসির আওয়াজ আসতেছে। তো কখনো বা হয়তো বা এরা খাইতে বসছে সবাই, দেখতেছে ওই আপুটার রুমের মধ্যে কেউ একজন মানে হাঁটাহাঁটি করতেছে এরকম। আবার দেখা গেলো এরা ঘুমাইছে, রাতের বেলা ধাপ 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 করে দরজা নক করতেছে জোরে জোরে। তো দরজা নক করতেছে, দরজা খুলে দেখে কেউ নাই। আবার দেখে রাতের বেলা দরজা নক, আবার দেখে দরজা খুলে কেউ নেই। তো আবার মাঝে মাঝে এমন হতো দেখতো বাথরুমের মধ্যে পানি পড়তেছে। তো এই প্রবলেম গুলো হইতে থাকে। তো এক পর্যায়ে করে কি হুজুরকে ডাকে, হুজুরকে ডাকার পরে হুজুর আসার পরে বলে সব ঘটনা, যেরকম এরকম হুজুরে এই ঘটনা ঘটছে। তো হুজুর এসে পর কি বলে যে আসলে আমি তো এখানে ইয়া করতো, আমি শুধু রুমটাই বন্ধ করে দিতে পারবো, এর বেশি আর এখানে ইয়া করা তো সম্ভব না। তো রুমটা বন্ধ করে দেয়। রুম বন্ধ করে দেওয়ার পরেও দেখি ওনাদের জানলার বাইরে থেকে, যেখানে ডোবা, যেখানে আত্মহত্যা করছিল আপুটা, ওখান থেকে কান্নার আওয়াজ আসতেছে, কখনো হাসির আওয়াজ আসতেছে, কখনো হচ্ছে আপনার হাঁটাহাঁটির আওয়াজ আসতেছে, কখনো মানে জানলা খুলে যাচ্ছে, জানলা লাগানোর পরেও অনেক সময় দেখা যায় জানলা খুলে যাচ্ছে। আবার রাতের বেলা দেখা যায় জানলার মধ্যে শব্দ করতেছে টকটক করে, আবার হচ্ছে দরজার মধ্যে শব্দ করতেছে টকটক করে। এক পর্যায়ে এরা বিষয়গুলো মানিয়ে নেয় আর কি, মেয়ের বাবা মা, তো ওরা আর কি এই বিষয়গুলো মানিয়ে নেয়। কিন্তু আশেপাশে যে ভাড়াটিগুলো থাকে এরাও আর কি এই প্রবলেম গুলো ফেস করে, ইচ্ছা করে মানে তাদেরকে আর কি একটা ডিস্টার্ব করার জন্য আর কি এই প্রবলেম গুলো করা হচ্ছে। তো ওরাও ফেস করে, যেরকম দেখতেছে কান্নার আওয়াজ আসতেছে। তো এলাকার মধ্যে ওই জায়গায় আশেপাশে আর ভাড়াটি থাকতে চাইতো না, ভয় পেতো ওরা। দেখা গেলো জানলা খুলছে, জানলা দিয়ে দেখতেছে যে মেয়েটার বডিটা ঝুলতেছে ওইভাবে, হয়তো বা কেউ যাচ্ছে দেখতেছে এরকম বডিটা ঝুলতেছে। তো যাই হোক, তো ওই যে আপুটার ভাইটার সাথে রিলেশন ছিল, যে ভাইটার সাথে, ওই ভাইটার স্বপ্নের মধ্যে দেখতো প্রত্যেকদিন যে তাকে ওই হুমকিটা দিচ্ছে যে আমি তোকে ভালো থাকতে দেবো না, আমি মারা গেছি, তোকে আমি মারবো, তোকে আমি ভালো থাকতে দেবো না, তুই শেষ হয়ে যাবি, এরকম হুমকি দিচ্ছে। তারপর উনি শুয়ে আছে, হঠাৎ করে ওনার মনে হচ্ছে কি ওনার একদম কপাল চোখ বরাবর পা ঝুলতেছে। মানে কি একটা ভয়ঙ্কর ফিলিংস, মানে মনে হচ্ছে ওনার এই খানের মধ্যে কেউ একজন ফাঁসি দিছে, গলায় দড়ি দিছে, আর তার পাটা তার চোখ বরাবর ঝুলতেছে। আর পা গুলা নড়ার কারণে যে বাতাসটা আছে, সেই বাতাসটা মানে তার নাক বরাবর বাতাসটা পাচ্ছে, সে যে পা গুলো ধীরে ধীরে নড়তেছে। তো চোখ খুলে দেখে কেউ নেই। আবার সে হয়তো কাত হয়ে শুয়ে আছে, দেখতেছে চুল টুল মানে মানে চোখ বন্ধ অবস্থায়, মানে তার এমন মনে হচ্ছে যে আপুটা চুল টুল মানে খোলা অবস্থায় তার দিকে তাকায় আছে, চোখ বড় বড় করে, চোখ মানে বড় বড় দৃষ্টিতে তার দিকে তাকায় আছে। তারপরে সে চোখ খুলে দেখে কেউ নাই। আবার সে মেসে থাকতো, তো মেসের পাশের রুমের ওদেরকে ডেকে আনতো যে এরকম এরকম সমস্যা হচ্ছে। পরে ওরা আসতে দেখতো নর্মালি কিছু নাই। তো সে এক পর্যায়ে পরে পাশের রুমের একজনকে তার রুমে শিফট করে নেয়। তো তার রুমে শিফট করার পরেও দেখা যেত কি এরকম দেখতেছে যে এরকম তার মানে এরকম একটা ফিলিংস হচ্ছে যে উপরে ফ্যানের উপর থেকে যে তার পাটা একদম বরাবর তার নাক বরাবর ঝুলতেছে, তার পায়ে দিয়ে ব্লাড পড়তেছে, এরকম একটা তার ফিলিংস হচ্ছে যে পায়ে দিয়ে ব্লাড অথবা লিকুইড পানি জাতীয় কিছু একটা পড়ছে। তো সে সাথে সাথে চিল্লাই উঠতো, উঠিয়া দেখতো যে না উপরে আসলে ফ্যানের ওখানে কিছুই নেই। কিন্তু সে যখন আয়নার সামনে যায়, দেখে যে হ্যাঁ তার একদম কপালের মধ্যে 2-3 ফোঁটা ব্লাড। আসলে কই থেকে আসলো কি সে আসলে মানে বুঝতে পারে না। তারপরে আবার মাঝে মাঝে এই ঘটনাটা ঘটতে থাকে, যেরকম সে ফিল করতে থাকে যে তার যখনই শুতো সে ফিল করতে হতো তার ফ্যানের উপরে, ফ্যানের সোজাসুজি তার মাথা বরাবর আরো একজনের পা ঝুলছে, আর তার পা দিয়ে ব্লাড পড়তেছে, আর সেটা তার মুখে পড়তো। তো এক পর্যায়ে সে তার ফ্রেন্ডকে ডেকে বলে যে দেখ ব্লাডটা আসলে কই থেকে এরকম এরকম। তো আসলে প্রবলেমটা বাড়তে থাকে ধীরে ধীরে। তারপরে একদিন তারা রাতের বেলা আসে, ভাইটা ম্যাচে আসে। তো ওই সময় ওনার ম্যাচের যে রুমে সে বাসায় গেছিল, সে আসার পরে সে দেখে কি ম্যাচের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে, আর বলতেছে জোরে জোরে তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি বাচ্চা দেবো না, তোর জন্য আমি মারা গেছি, এরকম হুমকি ধামকি। তো তারপরে সে পারে কি ওই রুমে আর থাকে না, পাশের রুমে শিফট হয়ে যায়। তো পাশের রুমেও এই প্রবলেম গুলো হইতে থাকে, তাকে এরকম
স্বপ্নের মধ্যে কখনো কখনো যে ফ্যানের উপরে পা ঝুলে আছে, কখনো বা সে ফিল করতেছে যে তাকে এরকম তার একদম চোখ বরাবর একটা মাথা তার দিকে তাকায় আছে, চোখ বড় বড় করে হাসতেছে, অট্ট হাসি হাসতেছে। তো এরকম মাঝে মাঝে সে শুনতেও পাইতো, কখনো সে মনে করতো যে আমি স্বপ্নের মধ্যে ছিলাম, কখনো সে মনে করতো যে না আমি জেগেই ছিলাম। যেরকম একসময় মানে সে অনেক একটা পেইনফুল ব্যাপার হয়ে যায় তার জন্য, সে মানে একদম পাগলের মতো হয়ে যায়। তো তার এই ফ্রেন্ডটাকে এসে শেয়ার করে যে এরকম এরকম ঘটনা ঘটতেছে আমার সাথে প্রতিনিয়ত, আমি কি করবো বল। তো তারা একজন হুজুরের কাছে যায়, সেই হুজুরটা তারা যার সাথেই বলে তুই বাইরে থাক, তুই আমার ভিতরে আসবি না, তুই পাপি, তোর জন্য মারা গেছে মানুষ, এরকম বলে যে তোরা এখান থেকে চলে যা। এরকম 2-3 জনের কাছে যায় তারা, কেউ মানে দেখলেই যাদের আধ্যাত্মিক জ্ঞান আছে বা অনেকে বলার পরে বলে যে না আমি এই বিষয়ে কিছু করতে পারবো না। তো শেষে 4th নম্বর একজন হুজুরের কাছে যায়, সেই হুজুরটা এনাকে যাওয়ার পরে বলে তুই বাইরে থাক, আমি আসতেছি ওখানে। তারা বাইরে আসার পরে বলে যে তুই যে কাজটা করছিস সেটা তো তুই ঠিক করিস নি। তো আসলে আমি তো কিছুই বলে নাই, উনি কিছু শেয়ারও করে নাই। তারপর ওই হুজুরটাই বলতেছিলেন, তারপর বলতে হুজুর আমি তো আসলে কিছু করি না, আমি তো আর জানতাম না যে সে এরকম সুইসাইড করবে, তো আমি কি করবো এখন। বলতেছে যে এটা তো কোনো জিন না যে আমি তাকে বোতলে ভর্তি করে তোর মানে বোতল দিব, বা এটা কোনো ইয়া না যে আমি তাকে হলো বন্ধ করব। সে একজন মারা গেছে তোর জন্য, তার মৃত্যুর জন্য তুই দায়ী। এখন তুই আল্লাহর কাছে ক্ষমা চা যে আল্লাহ যেন তোকে মাফ করে দেয়, তার মৃত্যুর জন্য তুই দায়ী। তুই একটা কাজ আমি করতে পারি তোর জন্য, আমি তোকে একটা তাবিজ দিব, তোর মানে গা বন্ধ করে দিতে পারবো, আমি এর চেয়ে বেশি আমি কিছুই করতে পারবো না। এখন আল্লাহ তোর জন্য এটাই যদি শাস্তি লিখে রেখে থাকে তাহলে এটাই হবে, কিন্তু তুই আল্লাহর কাছে মাফ চাইতে থাক যে আল্লাহ আমি ভুল করছি, আমাকে তুমি ক্ষমা করো। তো ওনাকে গা বন্ধ করার যে তাবিজটা দেয়, উনি সবসময় তাবিজটা পড়ে থাকে। তারপর থেকে আর ওনার রুমের মধ্যে ওনার এই যে স্বপ্নের যে প্রবলেম গুলো হচ্ছিল, এই প্রবলেম গুলো হয় না। তো তারপরে একদিন উনি করতো কি সবসময় হচ্ছে গোসল করার সময় তাবিজটা খুলে রেখে গোসল করতো, করে আবার পড়তো। তো একদিন উনি করে কি গোসলে যাওয়ার আগে রুমেই তাবিজটা খুলে রেখে গোসল দেওয়ার পরে সে আর তাবিজটা পায় না, তার আর মনেও থাকে না। সে করে দুপুরবেলা ঘুম দেয়, তো ঘুমানোর পরে দেখে আবার সেই রকম মানে প্রবলেম আসে, মানে পাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে। তো এই দিন তার রুমের যে ছিল সেও শুনতে পারে যে কান্নার আওয়াজ আসতেছে। তো আবার সে ওই দিনও দেখে যে তার এরকম কপাল বরাবর মানে পা ঝুলতেছে, এরকম সে ফিল করে। আর দেখে তার মানে কপালের মধ্যে মুখের মধ্যে ব্লাড পড়তেছে। সে দেখা গেলো ঘুমাইছে। তো প্রথম দিন উনি অত বেশি মার্ক করে না, কারণ রুমমেট আছে, উনি বেশি ভয় পায় না। তো উনি পরের দিন রাতে ঘুমানোর পরে উনি একদম ফিল করতেছে মানে একদম নাক বরাবর পাটা ঝুলতেছে, ধীরে ধীরে পাটা ঝুলতেছে, আর পায়ের যে বাতাসটা এটা তার নাকের মধ্যে পড়তেছে, আর তার পা থেকে টুকটুক করে রক্ত পড়তেছে, ব্লাড পড়তেছে। সে আবার চিল্লায় উঠে না রুমমেটকে ডাকে, রুমমেটকে দেখা যেত এই দেখ আমার মুখে ব্লাড পড়ছে আজকে। পরে রুমমেট জিজ্ঞেস করলো তোর তাবিজ কোথায়, বললো এরকম প্রবলেম হচ্ছে, তাবিজটা তো পাচ্ছি না। তো আবার শুয়ে দেখে যে তার ওখান থেকে মানে মুখ বরাবর সে চিট হয়েছিল, দেখে মুখ বরাবর একটা মাথা, তার চুলগুলা তার কানে এসে পড়তেছে, মুখে এসে পড়তেছে, একদম মুখ বরাবর। তারপর সে চোখ খুলে দেখে কিছু নাই। তো সে তার এই ফ্রেন্ডটাকে শেয়ার করে যে দোস্ত আমার তো হুজুরটার কাছে আবার যাওয়া লাগবে, আমার তো তাবিজটা আমি হারাই ফেলছি। পরে এই ফ্রেন্ডটা বলে যে তুই এক কাজ কর, তুই হুজুরটাকে ফোন দিয়ে কথা বল হুজুরের সাথে, কি বলে এখন তোর যাওয়ার দরকার। পরে হুজুরটাকে ফোন দেওয়ার পরে সে এরকম তার ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে যে দোস্ত এরকম হুজুর তো বললো যে রাতের বেলা এমন সময় আমাকে যাওয়া লাগবে যখন আশেপাশে কোনো মানুষ থাকবে না, আমি গিয়ে ওই যেই গাছের মধ্যে ওই আত্মহত্যা করছে আপুটা, ওই গাছের মধ্যে যেই ডালটা আত্মহত্যা করছে, যেই ডালের মধ্যে দড়ি লাগাইছিল, ওই ডালের মধ্যেই আমার হচ্ছে তাবিজটা আমি পাবো। তো আমি কি করবো? পরে বলতেছি দোস্ত এটা তো রিক্সা যাইতেছে, তুই রাতের বেলা একাই যাবি, তুই আজকে যাইস না, কালকে আমি আর তুই একসাথে যাবো। তো বলার পরে ওই ভাইটা আর কি বলে আচ্ছা ঠিক আছে দেখা যাক। তিনি ভয় পায়, রুমের মধ্যে ভয় পাচ্ছিল, তো চিন্তা করলো যে এলাকার মধ্যে তো মানুষ থাকবে, আমি কি যাই যে তাবিজটা নিয়ে আসি। তো উনি যায়, যার পরে দেখা আশেপাশে অনেক মানুষ আছে, আর তাবিজটা সে দেখতে পারে যে গাছের ওই ডালটার মধ্যে তাবিজটা আছে তার। আবার এই ফ্রেন্ডটাকে ফোন দিয়ে বলে যে দোস্ত আমি যে বলছিল তাবিজটার কথা, আমি তো দেখলাম যে আমার ওই তাবিজটা আছে, কিন্তু আশেপাশে মানুষ আছে, যখন কোনো মানুষ থাকবে না তখন যে তাবিজটা নিয়ে আসবো। পরে এই ফ্রেন্ডটা বললো যে আচ্ছা তুই দেখ যেটা তোর ভালো হয় ওইটা ঠিক কর, সমস্যা নেই। তো বলছে তুই আমাকে জানিস তাবিজটা নিয়ে, আমাকে তুই জানিস, আমার টেনশন হবে। তো ভাইটা সারা আর কোনো কল দেয় না। তো ওই ভাই কল দিতে থাকে না, ফ্রেন্ডটা অনেকবার কল দেয় ওনার নাম্বারে।
তো কল দিয়ে কোনো অ্যান্সার পায় না, রিপ্লাই পায় না আর কোনো। তো এক পর্যায়ে পরের দিন সকালে এই ভাইয়াটার নাম্বার পুলিশের কল আসে, বলে যে আপনি এই নাম্বার অনেকবার কল দিছিলেন, এইখানে আপনার ফ্রেন্ড এইখানে একটা বডি পাওয়া গেছে, আপনার কি হয় আপনি আসেন ফাইন্ড আউট করেন। তো এই যায় গিয়ে দেখে যে ওই গাছে ওই ডালটার মধ্যে এই ভাইয়াটা সুইসাইড করছে, আর তার বডিটা মানে একদম পুরো নীল বর্ণ ধারণ করছে, যেই রকম বর্ণ ওই আপুটার বডি ধারণ করছিল। আর তার জিহ্বাটা অনেক বড় বড় করে বের হয়ে গেছে, চোখ দুইটা বের হয়ে গেছে, মানে একটা বিভৎস, মুখ ফুলে গেছে, বিভৎস একটা রূপ ধারণ করছে। তারপরে পুলিশ বলে যে তুমি এই নাম্বারে কেন ফোন দিছিলে, এই তখন পরে এই ভাইটা এত কিছু বলে না, উনি বলে আমার তো ফ্রেন্ড হয়, আমার মেসেজ থাকে, এই কারণে ফোন দিয়ে জিজ্ঞেস করছিলাম যে রাতে আসে নাই কেন। পরে পুলিশ পরে যে পোস্টমর্টম করে যাবতীয় কাজ ছিল, তারা জানতে পারে যে এটা আত্মহত্যা ছিল, সুইসাইড ছিল। তো তারপর বডি হস্তান্তর করে। কিন্তু আসলে এইটা সুইসাইড করার কোনো কারণই ছিল না, ভাইয়াটা যে সুইসাইড করবে কোনো কারণই ছিল না। জাস্ট মানে সুইসাইড করার আগেও এই ফ্রেন্ডের সাথেও কথা হয় যে তার আমি জাস্ট তাবিজটা নিতে যাচ্ছি। তো আমার মানে এইটাই ছিল ঘটনা, ওই ভাইটার মুখে শোনা ঘটনা এইটাই।